চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা প্রাপ্তির মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। উদ্দেশ্য ব্যর্থ হলে ফের আন্দোলনের আশঙ্কা সমাজবিজ্ঞানীদের। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা সহ সব আসামিকে আদালতে হাজিরে গেজেট প্রকাশ, অন্যথা হলে অনুপস্থিতিতেই বিচার। গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন পেছানোর চক্রান্তে লিপ্ত বলছে বিএনপি। নির্বাচনের আগে সংস্কার শেষ করার আহ্বান এনসিপির। এবং ডেঙ্গু সংক্রমণে 24 ঘন্টায় আরও 317 জন হাসপাতালে ভর্তি। বরিশাল বিভাগে সর্বাধিক 127 রোগী শনাক্ত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। শুরুতেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন। চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। আর সমাজবিজ্ঞানীরা মনে করেন, আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হলে আবারও যে আন্দোলন হবে না তারও নিশ্চয়তা নেই। অন্যদিকে দলীয় স্বার্থে জুলাই আন্দোলনের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়ন না হলে শহীদের রক্ত বৃথা যাবে বলে মনে করেন রাজনীতিকরা। জুলাই আন্দোলন নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। 2014, 2018 ও 2024 সালে পরপর 3টি নিয়ন্ত্রিত ও একতরফা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখেন স্বৈরাচারী শেখ হাসিনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একচেটিয়া কর্তৃত্ব কায়েম করে রুদ্ধ করে দেন বিরোধী মত। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিচার বহির্ভূত হত্যা, গুম, গায়েবী মামলা সহ নানা রকম বেআইনি নিষ্পেষণে ত্রাসের রাজত্বে পরিণত হয় দেশ। বিরোধী মত প্রকাশকে গণ্য করা হতে থাকে অপরাধ হিসেবে। গণমাধ্যমেও নেমে আসে অলিখিত নিষেধাজ্ঞার খড়গ। সরকারের নির্লজ্জ হস্তক্ষেপে মুখ থুবড়ে পড়ে বিচার ব্যবস্থা। মূলত আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী শাসন ব্যবস্থায় জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করে। কোটা আন্দোলনের শুরু, পরে বৈষম্য বিরোধী ও তারও পরে শুরু হয় সরকার পতনের এক দফা আন্দোলন। 1 মাসের রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে বিজয় ছিনিয়ে আনলেও 1 বছরে প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। আমরা যে স্পিরিট নিয়ে আন্দোলনটা করেছিলাম, এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছিলাম, তার আশার 10% পূরণ হয়েছে বলে আমার মনে হয় না। বিগত কয়েক মাস যাবতই দেখা যাচ্ছে যে অনেকটা রাজনৈতিক দলের অনৈক্যের কারণে আমরা সরে যাচ্ছি। 71-এর পর সবচেয়ে বড় অর্জন 24-এর গণ অভ্যুত্থান, তাই এটিকে ব্যর্থ হতে দেওয়ার কোনো সুযোগ দেখছেন না সমাজবিজ্ঞানীরা। 2014 থেকে আমরা বাংলাদেশকে অন্য পথে যাওয়াটা আমরা দেখছি, বিশেষ করে 2009-এর ইলেকশনের পর থেকেই যেটা হয়েছে সেটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরির যে স্বপ্ন আমাদের রয়ে গেছে, এটা বাস্তবায়ন আমরা যারা আছি তারাও করব এবং আমাদের পরবর্তী বংশধর যারা তারাও করব। জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল তা ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষুণ্ণ হতে চলেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। এদিক থেকে হতাশা হচ্ছে যে আমরা জুলাইয়ের স্পিরিটটা ছিল ত্যাগ, কিন্তু জুলাইয়ের পরে অর্জনের পরে এটার স্পিরিটটা ডিফারেন্ট হয়ে গিয়ে মনে হচ্ছে না পাওয়া। এই বৈপরীত্যটা আমাদেরকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তবে আমি এটাকে সম্পূর্ণ ব্যর্থ এটা মনে করি না। এটার প্রথম সফলতা তো হচ্ছে স্বৈরাচার বিদায় হয়ে গেছে। আমরা যদি এতটুকুকেই অর্জন মনে করি তাহলে তো একটা বিশাল অর্জন। জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 60 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে আলাদা 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব অজেদ জয় সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত 3 জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ
জাকির হোসেন গালিবের সই করা এ গেজেট প্রকাশ করে বিজি প্রেস। এতে উল্লেখ করা হয়, তফসিল বর্ণিত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, কিন্তু তারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন আছেন। তাই আগামী ধার্য তারিখে আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচারকার্য চলবে। উল্লেখ্য, আগামী 20 জুলাই মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। মুসলিম বিশ্বকে সহায়তা করতে বেসরকারি ইসলামী উন্নয়ন সংস্থাগুলোকে সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বলেন, তরুণরা যাতে উদ্যোক্তা হতে পারে সেজন্য এনজিওগুলোর আরও কার্যকর ভূমিকা রাখা উচিত। এ সময় ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার মডেলকে নিজ নিজ দেশে অনুসরণের কথা বলেন এনজিও প্রতিনিধিরা। গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন পিছিয়ে দিতে চাই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা কখনো জুলাই সনদের বিরোধিতা করেননি দাবি করে দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও করেন তিনি। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই রোববার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। বলেন, যারা জুলাই আগস্টের চেতনা ধারণ করে না তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংস্কার কমিশনের বৈঠকে অনেক নতুন নতুন প্রস্তাব সামনে এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে দুর্বল করার প্রস্তাব সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। শত শহীদের রক্তে, গুম খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে আরও লাখো নেতা কর্মীর অবর্ণনীয় দুঃখ শোকে বিএনপির ঐক্য আরও দৃঢ় হয়েছে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংবাদ সম্মেলনে দলের দুই জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনে আনুপাতিক বা পিআর ব্যবস্থা কোনো বাস্তবসম্মত পদ্ধতি নয়। পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্যে আসা যাবে। এদিকে নয়াপল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী এবং কিছু দল নির্বাচন নিয়ে দ্বিচারিতা করছে। নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে ৭১ সালের বিরোধিতা করতো না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পানির ন্যায্য হিস্যা না পেলে ফারাক্কা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সীমান্তে ভারতীয় আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ। নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ষষ্ঠ দিনে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গণসংযোগ করে দলটি। পদযাত্রা শেষে রাজশাহীর 0 পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতকে অবশ্যই পানির ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে হবে। এর আগে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আগ্রাসন হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এইসব আগ্রাসন আর মেনে নিব না। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়,
আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। এ সময় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। আপনার সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে দেশ সংস্কারের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব। দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য, শিক্ষা ও রেল যোগাযোগ উন্নয়ন বঞ্চিত থেকেছে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় থাকা ৩৬ বাংলাদেশি কর্মীকে আটকের পর দেশটির শ্রমবাজার নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি এই ঘটনা প্রবাসী শ্রমিকদের জন্য ভাবমূর্তির সংকট তৈরি করবে। তবে এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে না বলেও মনে করেন তারা। দুদেশের মধ্যে থাকা চুক্তির আলোকে সংকট সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। কর্মসংস্থানের খোঁজে বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাড়ি জমান কয়েক লাখ মানুষ। সেক্ষেত্রে প্রধান গন্তব্য কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপের শ্রমবাজার। তবে বাংলাদেশিদের জন্য ক্রমেই সংকুচিত হচ্ছে এসব বাজার। অবৈধ অনুপ্রবেশ, কর্মক্ষেত্রে অপরাধে জড়ানো, আইন শৃঙ্খলা না মানা, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে শ্রমিক নেওয়া বন্ধ করেছে অনেক দেশ, যার মধ্যে মালয়েশিয়া অন্যতম। সিন্ডিকেট প্রথার অজুহাতে দীর্ঘদিন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে দেশটি। নানা আলোচনা আর কূটনৈতিক তৎপরতার পর সংকট কাটিয়ে নতুন করে কর্মী নেয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। যদিও সম্প্রতি আবারও জটিলতা দেখা দেয়। জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটককৃত বাংলাদেশি দলটি বিভিন্ন দেশে থাকা ইসলামিক স্টেট IS এর সেলে অর্থ পাঠাতো বলে দাবি করে মালয়েশিয়ান পুলিশ। গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলাও হয়েছে। এমন পরিস্থিতি নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের প্রতি সাময়িকভাবে আস্থার সংকট তৈরি করতে পারে। তবে মালয়েশিয়ার শ্রমশক্তির বাজারে এর দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা প্রভাব হতে পারে যে বাংলাদেশি যারা এর পরবর্তীতে যাবে মালয়েশিয়াতে, তাদের উপরে নজরদারিটা বাড়বে। তবে সুদূর প্রসারী প্রভাব হয়তো পড়বে না, কারণ বাংলাদেশিরা অনেকেই বহু বছর ধরে মালয়েশিয়াতে যাচ্ছেন, কাজ করছেন এবং তাদের একটা সুনাম আছে কর্মঠ হিসেবে। দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। উভয় দেশের একটা যৌথ উদ্যোগ থাকতে হবে এবং ভবিষ্যতে যদি আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়, সমঝোতা স্মারক নয়, চুক্তি যদি হয় মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, সেখানে হয়তো একটি ক্লজ এটা থাকতে পারে যে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো উভয় পক্ষই এবং এক ধরনের একটা জিরো টলারেন্স থাকবে। ইতোমধ্যে জঙ্গিবাদ দমনে ও সন্ত্রাসবাদ তদন্তে মালয়েশিয়ান সরকারকে পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি মালয়েশিয়ায় আটককৃতদের মধ্যে দেশে ফেরত ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে কৃষিজাত পণ্যের রপ্তানি ক্ষতির মুখে পড়েছে। এসইউ সেলিমের প্রতিবেদন। কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংক্ষিপ্ত ব্রিফিং উপদেষ্টা জানান, মালয়েশিয়া ফেরত ৩ জনের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দেশে বর্তমানে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলেও জানান তিনি। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে দেশের কৃষিজাত পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রপ্তানি বাড়াতে পৃথক টার্মিনাল নির্মাণ ও কোল্ড স্টোরেজের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায়, ওভার হয়ে যায়, কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে, বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে।
এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে এখানে যেখানে পানের এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড় করে দিতে চাচ্ছি। একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। পরে উত্তরা পূর্ব থানার সেবার মান ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 317 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো প্রাণহানি হয়নি। রোববার বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগ জুড়ে 127 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে 70 জন ছাড়াও ঢাকা বিভাগে 52, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 26, দক্ষিণ সিটি কর্পোরেশনে 22, খুলনা বিভাগে 13 এবং ময়মনসিংহ বিভাগে 7 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো পবিত্র আশুরা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালায় শহীদদের স্মরণে রোববার দেশ জুড়ে তাজিয়া মিছিল আয়োজন করা হয়। শোক মিছিলে অংশ নেয়া মুসল্লিরা বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্য ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যোগায়। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। হিজরি 61 সনের 10 মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। কারবালার আত্মত্যাগ শুধু ঐতিহাসিক ঘটনাই নয়, এটি পৃথিবীর ইতিহাসে জলজলে আলোকবর্তিকা হয়ে থাকবে। দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন। বিশেষ করে খালি পায়ে আর কালো পাঞ্জাবিতে তাজিয়া মিছিলে অংশ নেয় শিয়া সম্প্রদায়ের মানুষ। আশুরা ঘিরে ঢাকায় সবচেয়ে বড় আয়োজন পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজারো মানুষ। সোনালী রঙের ঝান্ডা আর কারবালার স্মরণে বহন করা হয় ইমাম হোসেইনের প্রতীকী কফিন। আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। কারবালায় অত্যাচারের বিপরীতে সত্যের পথে দাঁড়ানোর সাহস ও শক্তির বার্তা দিয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় মিছিল থেকে। জুলমের বিরুদ্ধে দাঁড়ালাম, এই শোক মিছিলটা নিয়ে আমরা আজ আশুরার দিন বের হলাম। শোকের মাস, আমরা এই মাসে শোক পালন করছি। এদিকে মোহাম্মদপুরে শিয়া মসজিদ থেকেও বের হয় তাজিয়া মিছিল। মুসল্লিরা বলেন, শান্তির ধর্ম ইসলামকে সমুন্নত রাখতে মুসলমানদের আরও একতাবদ্ধ থাকা জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে আমরা আনন্দ করব, মহানবীর দুঃখে আমরা শোক পালন করব। ইয়াজিদ সেই দিন পানি না দিয়ে কি দিয়েছিল? সেই 6 মাসের শিশুকে তীর নিক্ষেপ করেছিল। পায়ে কাটা বিথে দুটি ধরে আমার রক্ত, তবু হুসাইনের পথে চলবে এই সব হুসাইনের ভক্ত। চট্টগ্রাম মহানগরীতেও তাজিয়া মিছিল হয়েছে। সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হয়ে মিছিলটি নগরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। শোক মিছিলে নারী পুরুষ সহ বিপুল সংখ্যক শিয়া মুসলমান অংশ নেন। বুক চাপড়ে হাই হোসেন মাতমে কারবালার শোকাবহ ঘটনা স্মরণ করেন মুসল্লিরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গেল 17 বছর মানুষের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা 16 আসনের সাবেক এমপি রাস্তাঘাটের উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পল্লবীতে উর্দুভাষীদের ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র আশুরা উপলক্ষে পল্লবীতে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মিরপুর 12 নম্বর সেকশন পূর্ব কর্মীটোলা বেগুনটিলা ক্যাম্পও পরিদর্শন করেন তিনি।
যে কোনো প্রয়োজনে আমিনুল হককে পাশে পাওয়ার কথা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে তাকে এমপি নির্বাচিত করার প্রত্যয় জানান উর্দুভাষীরা। সমাজকে পরিবর্তন করার জন্য যেগুলো প্রয়োজন সবগুলোই আমিনুল ভাই করে যাচ্ছে। নির্বাচনে ধানের শীষের বিজয় এই এলাকায় কেউ ঠেকাইতে পারবে না। বন্যার সময় আমাদের পাশে দাঁড়াইছিল, তাজিয়া মিছিলের সময় দাঁড়াইছিল। আমরা সামনে এমপি সাহেব তারই চাই। ঢাকা 16 আসনে আমিনুল হকের বিকল্প নেই উল্লেখ করে একই রকম প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় বিএনপির নেতারা। আমিনুল হক ভাই, তাকে আমরা এলাকাবাসী সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। উনি খুব ভালো লোক, সৎ লোক এবং জনগণের উন্নয়ন করবে, মানুষের উন্নয়ন করবে, মানুষের পাশে থাকবে। রাজনীতি মানে মানুষের জন্য, ব্যক্তিগত জন্য যেন রাজনীতি না হয়, উনি আমাদেরকে এই বার্তা সবসময় দিয়ে যাচ্ছে। আমাদের আমিনুল হক, কিন্তু আমরা আশা করছি তিনি আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হবে। যিনি ত্যাগী, নিষ্ঠাবান এবং সৎ চরিত্রের অধিকারী, তাকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমরা আমাদের মাঝে পাচ্ছি। এটা আমরা মনে করি ঢাকা 16 আসনে যারা জনগণ আছে, ভোটাররা আছে, তারা যথেষ্ট ভাগ্যবান। বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক অভিযোগ করেন, নিজেদের উন্নয়ন ছাড়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার মানুষের উন্নয়নে কোনো কাজ করেনি। গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন করে নাই, বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ করে নাই, এবং বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকায় পল্লবী এবং রূপনগরে যে অবৈধ সরকারের যে এমপি ছিল, সে শুধু ওই মোল্লাদের ভিতরেই সীমাবদ্ধ ছিল। সে সাধারণ মানুষের জন্য কখনো কোনো ভালো কাজ বা কোনো উন্নয়নমূলক কাজ বা তাদের কি সমস্যা রয়েছে বা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে চিন্তা ভাবনা, কোনো কিছুই সে কখনো করেনি। আগামী নির্বাচনে বিজয়ী হলে উর্দুভাষীদের আবাসন সমস্যার সমাধান সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এদেশের জনগণের ভোটে আমি এবং আমার দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে, আমাদের এই অস্থায়ী যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানান বিএনপি নেতা আমিনুল হক। ঢাক ঢোল পিটিয়ে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের ৪৫ বছরের পেশাগত বৈষম্যের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয়ভাবে ডিপ্লোমা ডাক্তার স্বীকৃতি প্রদান সহ 4 দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ডিপ্লোমা চিকিৎসকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। বলেন, চলমান স্বাস্থ্য সংস্কার কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে উপসহকারী চিকিৎসকদের পুরো ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্য খাতের সংস্কার প্রক্রিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পেশাটিকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তারা। নরসিংদীর মনোহরদী উপজেলার আসাদনগর এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন আব্দুল জব্বার নামে এক যুবক। জানা যায়, রোববার দুপুরে আসাদনগরের একটি নির্মাণাধীন ভবনে গিয়ে নিজেকে উপজেলা সমন্বয়ক পরিচয় দিয়ে ভবনের মালিকের কাছে চাঁদা দাবি করেন জব্বার। এ সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মনোহরদী প্রেস ক্লাবের সভাপতির ওপরও হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গাইবান্ধার বিসিক শিল্পনগরীতে ৩ শতাধিক নারী ও পুরুষ মেশিনের সাহায্যে তৈরি করছে পরিবেশ বান্ধব ব্যাগ ও বস্তা। দিনে ১২,০০০ পাটের ব্যাগ তৈরি করছে তারা, যা দেশের বড় বড় কোম্পানিগুলোর চাহিদা মেটাচ্ছে। এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানালেন গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাইবান্ধার বিসিক শিল্পনগরীর ওহিজুট ফাইবারে প্রতিদিন তৈরি হচ্ছে ১২,০০০ পাটের ব্যাগ ও বস্তা। মেশিনের সাহায্যে এসব তৈরি করছেন স্থানীয় ৩ শতাধিক নারী ও পুরুষ। পাটের সুতা দিয়ে বানানো পরিবেশ বান্ধব ব্যাগ ও বস্তা চাহিদা মেটাচ্ছে দেশের বড় বড় কোম্পানির। তাতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে হত দরিদ্র নারীদের। ওহিজুট ফাইবারে কাজ করে সংসারের হাল ধরেছেন অনেক দরিদ্র নারী পুরুষ। কর্মসংস্থানের এমন সুযোগ পেয়ে খুশি তারা। জুট মিলে 50 কেজির বস্তা, 30 কেজির বস্তা এগুলো তৈরি হয়। এখানে সম্পূর্ণ প্রসেসিং করে বাংলাদেশের 64টা জেলায় দেওয়া হয়। পুরুষের পাশাপাশি মহিলারা কর্ম করে এই কর্ম দিয়ে আমাদের সংসারের আর্থিক অবস্থা একটু এগোছে। এই গাইবান্ধা জেলার ভিতরে এই জুট মিলটা হওয়া আমরা অনেক ভালো আছি, উন্নতও হয়েছে। আর আমরা এখানে পুরুষ মহিলা কাজ করতেছি, অনেক ভালো বেতনও পাই। এইরকম কারখানা যদি কয়েকটা হয় এই জায়গায়, তাহলে আমরা আরো উন্নতির পথে থাকবো। এখানে কাজ করে আমাদের মহিলারা অনেক স্বাবলম্বী লাভ করছে। ওহিজুট ফাইবারে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, ভবিষ্যতে এটি আরো সমৃদ্ধি লাভ করবে। ওহিজুট মিলে পুরুষের পাশাপাশি অনেক নারী শ্রমিকও কাজ করে থাকেন।
এই কাজ করার পাশাপাশি তাদের যেমন একটা কাজের জায়গা হয়েছে এবং সেই সাথে তাদের একটা আর্থিক সচ্ছলতা ফিরে আসছে এবং এটা ধীরে ধীরে আরও সমৃদ্ধি লাভ করবে বলে আমরা আশা করি। মাসে 3 লাখেরও বেশি পাটের ব্যাগ তৈরি করছে ওহি জুট ফাইবার। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে একদিনে প্রাণ গেছে আরও 78 জনের, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত কয়েক সপ্তাহে শুধু ত্রাণ সংগ্রহ করতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে 7 শতাধিক ফিলিস্তিনি এবং আহত হয়েছে 4000-এরও বেশি। এদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের উপর আলোচনার জন্য কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে তেল আবিব। ভারী বর্ষণের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যে টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 50 জন। সবশেষ ট্রাভিস কাউন্টিতে 4 জন, কের কাউন্টিতে 43 জন এবং বার্নেট কাউন্টিতে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 15 জন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জীবিতদের সন্ধানে কয়েকশো উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা। এছাড়া এখন পর্যন্ত প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তিনি দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন মাস্ক। তবে এই ঘোষণার পর ট্রাম্পের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত দ্বিদলীয় রাজনৈতিক কাঠামো রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির বিকল্প হিসেবে কাজ করবে আমেরিকা পার্টি। এবার ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর সুখবর পেল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 9 নম্বরে উঠে এসেছে টাইগাররা। 2 রেটিং পয়েন্টে বেড়ে 78 হওয়ায় উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। আর হেরে যাওয়ায় র্যাঙ্কিংয়ের 5 নম্বরে নেমে গেল লঙ্কানরা। বর্তমান আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। এরপরেই নিউজিল্যান্ড এবং 3 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া, আর 10 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের। বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী মঙ্গলবার গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস। নিউজিল্যান্ডের লিগ সুপার স্ন্যাশের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অভিষেক হওয়ার কথা সাকিবের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা প্রাপ্তির মিল দেখছেন না জুলাই যোদ্ধারা। উদ্দেশ্য ব্যর্থ হলে ফের আন্দোলনের আশঙ্কা সমাজবিজ্ঞানীদের। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা সহ সব আসামিকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ, অন্যথা হলে অনুপস্থিতিতেই বিচার। গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন পেছানোর চক্রান্তে লিপ্ত বলছে বিএনপি। নির্বাচনের আগে সংস্কার শেষ করার আহ্বান এনসিপির। এবং ডেঙ্গু সংক্রমণে 24 ঘন্টায় আরও 317 জন হাসপাতালে ভর্তি। বরিশাল বিভাগে সর্বাধিক 127 রোগী শনাক্ত। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।